যারা খেলোয়াড়, জনগণ তো জাস্ট হচ্ছে তামাশা দেখার, আর যে কোচে রাম তার সাথে জাম। বাংলাদেশকে এই মুহূর্তে সার্বভৌমত্বের হুমকি নিরাপত্তার জন্য ভারত মনে করতেছে, কারণ পাকিস্তানের সাথে মেলামেশা, অপরদিকে চীনের সাথে মেলামেশা, যে দুইটা রাষ্ট্রই আপনার ভারত বিরোধী। সামরিক সক্ষমতা আরও বাড়াতে যাচ্ছে বাংলাদেশ। তারই পদক্ষেপ হিসেবে ঢাকায় আসছে তুর্কি অ্যাটাক ড্রোন এবং পাকিস্তানি যুদ্ধবিমান JF-17 থান্ডার। সেই সঙ্গে পাকিস্তান তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সুসম্পর্ক ঘুম কেড়ে নিয়েছে নরেন্দ্র মোদীর। মাত্র 15 দিনও টিকতে পারছে না শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে হাজার হাজার হিন্দু মুসলিম একসাথে রাস্তা নেমে এসেছে। শুভেন্দুকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, কুরবানি ঈদের আগেই ক্ষমতা ছেড়ে পালাতে হবে শুভেন্দুকে। দর্শক, গত কয়েক ঘন্টায় রীতিমতো একটা অদ্ভুত এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা মূলত কিছু চমকে দেওয়ার মতো খবর নিয়ে আলোচনা করব। আগামী 24 ঘন্টার মধ্যে ঐতিহাসিক মেগা ডিল বা চুক্তির কথা বলছে, তার পেছনের আসল চালটা কি? ভূ রাজনীতির সব চেনা ছক উলটপালট করে দিয়ে 2026-এর এই তপ্ত মে মাসে দিল্লির মসনদে ধেয়ে এলো এক অলৌকিক এবং ভয়ঙ্কর ঝড়। যে দিল্লিকে এতদিন মনে করা হতো দক্ষিণ এশিয়ার একক পরাশক্তি, সেই দিল্লির শাসকরা আজ পদ্মার আড়ালে চরম এক আতঙ্কে ঘামছেন। ভারতকে জিহুজুরি করার দিন শেষ, এবার নিজ স্বার্থ দেখে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ। ভারতীয়রা নির্বাচনে বিএনপির বিজয়ের পর বেশ খুশি হয়েছিল। তাদের ধারণা ছিল এবার বিএনপিও তাদেরকে জিহুজুরি করা শুরু করবে। বন্ধুত্বের নামে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে ভারতকে খুশি করে যাবে। ভারত ভুলে গিয়েছে গণ অভ্যুত্থানের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কলকাতার ব্যস্ত রাস্তায় এখন লাখো গরুর অবাধ বিচরণ, যানজটে স্থবির পুরো শহর, আর ওদিকে জলের দরে হুড়হুড় করে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু। কিভাবে রাজনীতির এক নোংরা চাল বুমেরাং হয়ে খোদ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দিকেই ধেয়ে আসছে। বাংলাদেশকে এমন কিছু করতে হবে যেন ভারত তার জলবিদ্যুৎ প্রকল্প আরো ভালো মতো মূল্যায়ন করে, বিশেষ করে প্রকল্পের নদ নদী ও পরিবেশের কতটা ক্ষতি হবে এবং পানি বন্টন ব্যবস্থা কেমন হবে। এতদিন যেই ভারত বাংলাদেশকে সবসময় শাসিয়ে এসেছে, এখন বাংলাদেশ শাসাচ্ছে সেই ভারতকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত এবং বাংলাদেশ চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখন মূলত সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তার আগে বলি, যারা নিয়মিত এরকম গরম আপডেট খবর পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। 53 বছরের ইতিহাস ভাঙল বাংলাদেশ। ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে ট্রেনিং নিতে যাচ্ছে বাংলাদেশের কর্মকর্তারা। অন্যদিকে তারেক রহমান যাচ্ছেন চীন সফরে। আবার চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি ফাইটার জেট পৌঁছাচ্ছে বাংলাদেশে। তবে কি ইউনূস আমলে শুরু হওয়া পাকিস্তান প্রেম তারেক রহমানের জামানাতেও জারি রইল? হাসিনার পর ইউনূস আর এখন তারেক রহমান। বাংলাদেশে একের পর এক সরকার বদলালেও ভারতের সাথে ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে বাংলাদেশের। ধীরে ধীরে চীন ও পাকিস্তানের যে বিষাক্ত প্রভাব পড়ছে বাংলাদেশে, তা কি ভারতের জন্য চিন্তা বাড়াচ্ছে ক্রমশ, নাকি ভারত আগে থেকেই ভেবে রেখেছে চীন, পাকিস্তান ও বাংলাদেশকে কুপকাত করতে বড় কোনো পরিকল্পনা? আসুন তা বিশদে আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। আমরা জানি গত এক বছরে বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনূসের সরকার ছিল, অর্থাৎ খালেদা জিয়া ও শেখ হাসিনার পর এমন একটা সরকার যা সাধারণ জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করেননি, কিন্তু জেনজি আন্দোলনের ফলে জনগণের সমর্থনে গঠিত হয়েছিল, তবে তা কোনো প্রথাগত নির্বাচনী উপায় নয়। সেই সময় সেই মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক তৈরি করেছিল, তখন থেকেই একটা আশঙ্কা তৈরি হতে শুরু করে যে পাকিস্তান ও বাংলাদেশ মিলে ভারতের এই সমগ্র উত্তর পূর্বাঞ্চলে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের ভিতরে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করতে পারে। আর সেই সময় মিডিয়াতেও এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে বর্তমানে আমরা জানি বাংলাদেশে এখন ক্ষমতা পরিবর্তন হয়ে গিয়েছে এবং তারেক রহমান ক্ষমতায় বসেছেন। এর সমান্তরালে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত শেয়ার করা ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ নিজের ক্ষমতা পরিবর্তন করেছে। এই নতুন সরকারের শপথ গ্রহণের আজ প্রায় 14তম দিন এবং মে মাসের 9 তারিখের শপথ গ্রহণের পর থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কি কি বড় পরিবর্তন করা হয়েছে, যা ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল, তা এক্ষেত্রে একটু জানতে হবে আমাদেরকে। তবে তার আগে বাংলাদেশের এই মুহূর্তে একটা লেটেস্ট খবর সামনে আসছে, তা হলো এই মুহূর্তে বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে এখন তাদের সরকারি কর্মকর্তাদের ট্রেনিং বা প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠাচ্ছে। দেশ স্বাধীনের পর থেকে গত 53 বছর ধরে বাংলাদেশের কর্মকর্তারা ভারতের মুসৌরিতে ট্রেনিং নিতে আসতো, কিন্তু এই 53 বছরের ইতিহাসে এই প্রথমবার তাদের কর্মকর্তারা পাকিস্তানে ট্রেনিং নিতে গেছেন। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ যে পাকিস্তানের কন্ট্রোলে প্রায় চলেই গেছে, তা প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি। পাকিস্তানের বিষাক্ত প্রভাব এখন কাজ করছে বাংলাদেশে। এর পাশাপাশি এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম বিদেশ সফরের জন্য
চীনকেই বেছে নেওয়ার কথা ভাবছে। এছাড়া পাকিস্তান ও চীন যৌথভাবে যে JF-17 ফাইটার জেট তৈরি করেছে তার একটা সিমুলেটর তারা বাংলাদেশকে উপহার দিয়েছে, যাতে ভিডিও গেমের মতো করে তারা এটা চালানো শিখতে পারে এবং পরবর্তীতে হয়তো ফাইটার জেটও সরবরাহ করা হবে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের সময় থেকে পাকিস্তান ভারতকে টার্গেট করে বাংলাদেশকে এইভাবেই তৈরি করেছিল এবং বর্তমান সরকারও সেই একই ধারা বজায় রাখছে। তবে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর ইউনূসের আমলে বাংলাদেশে দীর্ঘদিন অরাজকতা চলার পর বিএনপির প্রধান তারেক রহমান এসে বাংলাদেশের হাল ধরলে ভারত অনেকটাই নিশ্চিত হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই সরকারও সেই একইভাবেই চলছে যেমনটা ইউনূস চলছিল। তাই বাংলাদেশ থেকে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় ভারত কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকারই বা এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে তা জানা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতার ব্যস্ত রাস্তায় এখন লাখো গরুর অবাধ বিচরণ, যানজটে স্থবির পুরো শহর, আর ওদিকে জলের দরে হুড়হুড় করে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু। হ্যাঁ, ঠিকই শুনছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর এটি। কলকাতা হাইকোর্ট সবেমাত্র যে রায় দিয়েছে, খালি চোখে দেখলে মনে হবে এটি উগ্রবাদী হিন্দুদের পক্ষে বিশাল এক বিজয়, কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বুঝবেন হাইকোর্টের এই রায় প্রকৃতপক্ষে মুসলিমদের জন্যই এক অভাবনীয় মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়িয়েছে। আর এর বিপরীতে পথে বসেছে খোদ পশ্চিমবঙ্গের লাখ লাখ হিন্দু খামারি। কিভাবে রাজনীতির এক নোংরা চাল বুমেরাং হয়ে খোদ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দিকেই ধেয়ে আসছে। কেন পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা এখন চরম অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখে? গরু না এখন বিক্রি করতে পারলে এখন আমার টাকাটা কোথায় পাবো? লোকের দেনা দেবো, বন্ধন দেবো, ব্যাংকে লোন আছে দেবো, কোথায় থেকে দেবো? আর এর ফলে বাংলাদেশের খামারিদের উপরই বা কি ভয়ঙ্কর প্রভাব পড়তে যাচ্ছে, এর পুরো রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণের আদ্যপান্ত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, শুরুতেই আসি মূল ঘটনায়। কোরবানির ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী দল একটি পুরনো আইনকে হাতিয়ার করে এক অদ্ভুত ফতোয়া জারি করে। 14 বছরের কম বয়সী কোনো গরু বিক্রি বা জবাই করা যাবে না। তাদের মূল টার্গেট ছিল কোরবানির উৎসবকে ম্লান করে দিয়ে মুসলিমদের অর্থনৈতিক ও ধর্মীয়ভাবে কোণঠাসা করা। কিন্তু মুসলিম সম্প্রদায় এবার যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে তা ভারতের ইতিহাসে নজিরবিহীন। দাঙ্গাবাজ তো শুভেন্দু অধিকারী, আরে দাঙ্গাবাজি কথা তো বলে দিলীপ ঘোষ, আর আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। কোনো প্রতিবাদ নয়, কোনো ভাঙচুর নয়, তারা শুধু একটি নীরব সিদ্ধান্ত নিয়েছে, আমরা এবার কোরবানিতে কোনো গরুই কিনবো না। মুসলিমদের এই একটি মাত্র নীরব বয়কটের সিদ্ধান্তে শুভেন্দু অধিকারীর পুরো রাজনৈতিক ব্লুপ্রিন্ট তাসের ঘরের মতো ধসে পড়েছে। আমাদের সোনার মালা করতে উপর মালা করে দিয়েছে, আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো? এখানেই চলে আসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের বিষয়টি। এই কোরবানির অর্থনীতিতে গরুর মূল যোগানদাতা কারা? পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের এই গরুর বাজারের মূল যোগানদাতা লাখ লাখ প্রান্তিক হিন্দু খামারি। সারা বছর হাড় ভাঙা খাটুনি খেটে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তারা এই গরুগুলো লালন পালন করেছেন শুধুমাত্র কোরবানির হাটে বিক্রি করে 2 পয়সা লাভের আশায়। কিন্তু হাটে এখন কোনো ক্রেতা নেই। খামারিদের শেষ ভরসা ছিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রীর মাধ্যমে তারা এই স্বৈরাচারী নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু হাইকোর্ট বরাবরের মতোই মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে আগের নির্দেশিকাই বহাল রাখে। আর এখানেই ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট। মুসলিমদের এই রায়ে কোনো মাথা ব্যথাই নেই, কারণ তারা আগে থেকেই গরু না কেনার শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলে হাইকোর্টের এই রায় মূলত হিন্দু খামারিদের জন্য এক রাষ্ট্র ঘোষিত ডেথ ওয়ারেন্ট হয়ে দাঁড়িয়েছে। খামারিদের গরু বিক্রির শেষ আইনি রাস্তাটুকু চিরতরে বন্ধ হয়ে গেল। দর্শক, এবার আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করি এর ফলে পশ্চিমবঙ্গে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। প্রথমত, রাস্তায় বিশৃঙ্খলা। প্রায় 50 লাখ অবিকৃত গরু নিয়ে এই দরিদ্র হিন্দু খামারিরা এখন কি করবেন? প্রতিদিন এত বিপুল সংখ্যক গরুকে খাওয়ানোর সামর্থ্য তাদের নেই। বাধ্য হয়ে তারা রাতের অন্ধকারে এই অবলা প্রাণীগুলোকে কলকাতা রাস্তায়, হাইওয়েতে বা অলিতে গলিতে ছেড়ে দিয়ে পালাচ্ছেন। ফলে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর অচল অবস্থা। ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম, রাস্তাঘাটে গরুর অবাধ বিচরণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এখন চরম হুমকির মুখে। ক্ষুধার্ত গরুর পাল যে কোনো সময় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, মানুষের বাসা বাড়িতে ঢুকে হামলা করতে পারে বা পথচারীদের আহত করতে পারে। যে সাধারণ হিন্দুরা হয়তো মনে মনে চেয়েছিল মুসলিমরা গরু জবাই করুক, তাদেরও এখন এই রাষ্ট্রঘোষিত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো অর্থনৈতিক বিপর্যয় ও হাইপার ইনফ্লেশন। আপনারা কি ভেবে দেখেছেন এই লক্ষ লক্ষ মুসলিম যখন গরুর মাংস খাওয়া বাদ দিয়ে আমিষের
মানুষের চাহিদা মেটাতে বিকল্প বাজারের দিকে ঝুঁকবে, তখন কি হবে? তখন তারা একসাথে মাছ, খাসি, বকরি, ভেড়া বা মুরগির বাজারে হুমড়ি খেয়ে পড়বে। তখন বাজারে এগুলোর বিশাল এক কৃত্রিম সংকট তৈরি হবে। চাহিদার তুলনায় যোগান না থাকায় হুহু করে বাড়বে এসব পণ্যের দাম। আর এই আকাশ ছোঁয়া দামের সবচেয়ে বড় ভুক্তভোগী হবে কারা? সেই সাধারণ হিন্দুরাই। কারণ তারা আগে সস্তায় মাছ বা মুরগি কিনতে পারত, যেহেতু মুসলিমদের বড় একটি অংশ গরুর মাংসের উপর নির্ভরশীল ছিল। এখন সেই একই জিনিসের উপর সবার চাপ পড়ায় বাজার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে নিত্যদিনের আমিষ। দর্শক, মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের অন্যান্য রাজ্য যেমন উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো নয়। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা প্রায় হুবহু এক। দুই বাংলার হিন্দু মুসলিম যুগের পর যুগ ধরে এক অদ্ভুত সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছে। এর আগে কখনোই কোরবানির গরু নিয়ে এত নোংরা রাজনীতি হয়নি। শুধুমাত্র দলীয় স্বার্থে এবং উগ্রবাদী হিন্দুত্ববাদী সরকার ক্ষমতা আসার কারণেই বাংলার এই হাজার বছরের সম্প্রীতি আজ হুমকির মুখে। এবার আসুন বাংলাদেশের প্রেক্ষাপটে। কোরবানির আর মাত্র 3 দিন বাকি। হাইকোর্টের রায়ের পর যখন সব রাস্তা বন্ধ, তখন পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা নিজেদের জীবন ও পুঁজি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। গরুগুলোকে বিনামূল্যে রাস্তায় ফেলে দেওয়ার চেয়ে তারা এখন যে কোনো মূল্যে, এমনকি পানির দরে হলেও বাংলাদেশে পাচার করতে চাইছে। ফলশ্রুতিতে রাতের অন্ধকারে দলে দলে হাজার হাজার গরু নিয়ে তারা ছুটছে বাংলাদেশ সীমান্তের দিকে। বিএসএফ এর পকেটে লাখ লাখ টাকার ঘুষ ঢুকছে। কাঁটা তারের বেড়া গলিয়ে নদী পার হয়ে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরুর বিশাল চালান। ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল ওয়ানের একটি টিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে এই খবর নিশ্চিত করেছে। তারা হাতে নাতে প্রমাণ দেখিয়েছে যে গত 2-3 দিন ধরে কিভাবে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে। 1 লাখ টাকা দামের গরু বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 20 হাজার টাকায়। কিন্তু এর ফলে চরম বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের দেশীয় খামারিরা। সারা বছর কষ্ট করে যারা কোরবানির জন্য গরু প্রস্তুত করেছেন, ভারতীয় এই সস্তা গরুর ডাম্পিংয়ের কারণে তারা এখন ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হবেন। বাংলাদেশের খামারিদের মাথায় হাত ওঠার উপক্রম হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে সীমান্ত উত্তেজনা। একদিকে বিএসএফ ঘুষ খেয়ে গরু ছাড়ছে, অন্যদিকে সাধারণ বাংলাদেশিরা বা গরুর কারবারিরা যখন সেই গরু সংগ্রহ করতে যাচ্ছে, তখন তাদের উপর রাবার বুলেট বা প্রাণঘাতী গুলি চালানোর ভয়ঙ্কর ঝুঁকিও তৈরি হচ্ছে। একটি দেশের অভ্যন্তরীণ নোংরা রাজনীতির কারণে আজ প্রতিবেশী দেশের সীমান্ত এবং অর্থনীতিও চরম অস্থিরতার মুখে পড়েছে। দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ভোটের ফায়দা লুটতে গিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপি যে বিষ বাষ্প ছড়িয়েছিল তা আজ তাদের নিজেদের গলাতেই ফাঁস হয়ে বসেছে। হিন্দু মুসলিম মেরুকরণের এই নগ্ন খেলায় মুসলিমরা বুদ্ধিমত্তার সাথে নিজেদের সরিয়ে নিয়েছে, আর বলির পাঁঠা হয়েছে সেই নিরীহ হিন্দু খামারিরা। শুভেন্দুর এই সিদ্ধান্ত তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় মাস্টার ডিজাস্টার হিসেবে ইতিহাসেই লেখা থাকবে। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? শুভেন্দু অধিকারীর এই চাল কি সত্যি বুমেরাং হয়ে গেল? বাংলাদেশের খামারিদের রক্ষায় এখন কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মূল্যবান বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মুখ্যমন্ত্রী হয়ে মাত্র 15 দিনও টিকতে পারছে না শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে হাজার হাজার হিন্দু মুসলিম একসাথে রাস্তা নেমে এসেছে। শুভেন্দুকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। কুরবানি ঈদের আগেই ক্ষমতা ছেড়ে পালাতে হবে শুভেন্দুকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এর আগেও মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করার অসংখ্য নজির রয়েছে ভারতে। 2021 সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মেয়াদ শেষ হওয়ার আগে জনগণের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়। একই বছর 2021 সালে কর্ণাটকের মুখ্যমন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া 2019 সালে মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করার ইতিহাস রয়েছে। আর এবার পশ্চিমবঙ্গে তা হতে যাচ্ছে। ভারতের যে হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সেই হিন্দুরাই এখন শুভেন্দুকে ক্ষমতা থেকে সরাতে মাঠে নেমেছে। মাত্র কয়েকদিনে শুভেন্দুর প্রতি মানুষ এতটাই বিরক্ত হয়ে উঠেছে, এখন ভারতের হিন্দুরাই বলছে শুভেন্দুকে ভোট দিয়ে তারা ভুল করেছে। অনেকেই কেন সবাই বলছে, বাচ্চারা, ছোটরা, বড়রা সবাই বলছে যে আমরা ভুল করেছি বিজেপিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার মাত্র 15 দিনের মধ্যেই রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। তারা বলছে ভুল মানুষকে নির্বাচিত করেছে তারা। সাধারণ মানুষের মনে এই ক্ষোভ এখন ভয় ধরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকেও। দর্শক, শুভেন্দু অধিকারীর পদত্যাগ চান কারা কারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর এখনও জনগণের দৌড়ের উপর রয়েছে। যেখানেই যান ভারতের জনগণ তাকে দৌড়ের উপর রাখছেন, আর নিজের দেশে জনগণের তারা খেয়ে দায় চাপিয়ে দেন মুসলমানদের উপর। বিভিন্ন জায়গায় গিয়ে নিজের দেশের হিন্দুদের থেকে তারা খেয়ে বাংলাদেশের মুসলমানদের উপর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। রীতিমতো ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এলাকা ডমিনেশন যেমন একদিকে করছে ফোর্স, তেমনই ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। লাঠিচার্জ করছে পুলিশ, যেখানে যেমন সরাসরি দেখতে পাচ্ছে সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। আমার সহকর্মী শুভজিৎকে বলবো এই ছবিটা দেখাতে। ভিড় ছত্রকার।
দেখেন, একটা বিষয় নিশ্চিত, শুভেন্দু যতদিন মুখ্যমন্ত্রী থাকবে ততদিন পশ্চিমবঙ্গে মুসলমানরা শান্তিতে থাকবে না। একই সাথে বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না এই শুভেন্দু অধিকারী। ভারতে হিন্দু মুসলিম বিভাজন অনেক আগে থেকেই চলছে, তবে কলকাতায় মমতা ব্যানার্জির শাসনামলে মুসলমানরা তুলনামূলক নিরাপদে থাকলেও এখন হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করে মুসলমানদের কোণঠাসা করার পরিকল্পনা করছে শুভেন্দু অধিকারী। এই আরএসএস এর এই শুভেন্দুর লোক, এরা এই কাজগুলো করছে দাঙ্গা লাগানোর জন্য। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এই ভারতবর্ষে ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আজও থাকতে চাই, ভবিষ্যতেও থাকবো, কিন্তু এই দাঙ্গা যেন পরবর্তীতে না হয়, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমেই মুসলমানদের জুমার নামাজের সময় অতিরিক্ত মুসল্লি হলে রাস্তায় নামাজ আদায়ের নিষেধাজ্ঞা জারি করে। এরপর গরু কুরবানির বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে শুভেন্দু অধিকারী, যার মধ্যে রয়েছে 14 বছর বয়সের আগে কোনো গরুকে কুরবানি করা যাবে না। আর এই নিয়ে নানান বিতর্ক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের মুসলমান এবং হিন্দু গোয়ালা ও গরু ব্যবসায়ীদের মাঝে। এই হাটটাই ঘুরে দেখো, একটা 14 বছরের আধার কার্ড সমেত গরু দেখাক, শুভেন্দু অধিকারী দেখাক, এসে দেখুন হাটে আমি দেখাবো প্রত্যেকটা গরু দেখুন যে এখানে সত্যি 14 বছরের গরু কোনটা রয়েছে। একটা গরু যদি 14 বছর দেখাতে পারে 14 বছরের আইন হবে। কোন গরুটা কিন্তু 14 বছর আছে দেখাক তো, এই গরুটা কি 14 বছর? এটা 14 বছর হবে? সব থেকে বড় গরু হায়েস্ট 3 বছর 4 বছর, কি করে বলে 14 বছর? জানে না, সব থেকে বড় গরু ওখানে দেখুন, ওটা 4 বছর 4.5 বছর বয়স, কি করে 14 বছর ভাই? 4.5 বছরের গরু তাই 1.5 লাখ 2 লাখ টাকা খরচা। এই গরুটা 4 থেকে 4.5 বছর খরচা, প্রত্যেকদিন 500 টাকা করে একটা মানুষের খরচা রয়েছে গরুর প্রতি। তাহলে এই গরুটা 4.5 বছর রেখে এত টাকা খরচা করে 14 বছর করলে, আবারও বলছি 15,03,000 টাকা খরচা করতে হবে একটা গরুর পিছনে। কত টাকা দেবে একটা গরু? 15 লক্ষ টাকা গরু বিক্রি হয়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সকলে বড় বড় ভাষণ দিচ্ছে, সাধারণ গরু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে, তাদের তো ডাকতে পারতো যে তোমরা এসো এসে আগে তোমাদের কাছে শুনি, না শুনে আজাম হয়ে একটা একটা করে নিয়ম করে দেবে, সাধারণ মানুষগুলো বারংবার প্রবলেমে পড়বে। সেই জন্য আমরা চাইছি এখন এইটা 2 সপ্তাহ বাকি, এই মহল্লায় প্রচুর গরু রয়েছে, সরকার যদি চায় গরুগুলো বিক্রি হবে, সাধারণ মানুষ বাঁচবে, তা না হলে এদের আত্মহত্যা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। ভারতে মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি গরু পালন করে থাকে, আর এর সংখ্যা সবচেয়ে বেশি গ্রামে খেটে খাওয়া সাধারণ হিন্দুরা। কুরবানির সময় অতিরিক্ত লাভের আশায় গরু লালন পালন করে থাকে দরিদ্র হিন্দুরা। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কুরবানি নিয়ে বিধিনিষেধ আরোপ করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা। গরু বেচারা গ্রামে ব্যবসায়ী আছে, ওদের লোকসান হয়ে যায়। বেচারা কত পয়না করে ধার করে খরচ করে 1 বছরে চাষ করেছে গরু, সব ভেবে রেখেছে যে বকরিদের সময় আসবো আমরা বিক্রি করবো, সব ঠিক হবে। এই লোকটা আমি বলবো গ্রামের লোক সব তো সব হিন্দু লোক আছে, সব বেচারা লোকের অনেক লোকসান। এখানে তো বোঝা যাচ্ছে না, গ্রাম সাইডে দেখুন অনেক কষ্ট হয় দেখে এসব। ওরাও তো মানুষ আছে না, ব্যবসা তো কেউ বিক্রি করে খাচ্ছে, কেউ কেটে খাচ্ছে, কেউ মাংস বিদেশে পাঠিয়ে খাচ্ছে, সব তো এরকমই করে চলছে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 79 বছর পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদীর নির্দেশে পশ্চিমবঙ্গের মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা বলছে শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে নির্দেশ দিয়ে সবকিছু করাচ্ছেন নরেন্দ্র মোদী। আজকের শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী কি করবে? আমরা তো ডবল ইঞ্জিন সরকার এনেছি। আগে কি ছিল? পশ্চিমবঙ্গ সরকার সে স্বাধীনভাবে অনেক কিছু লড়াই করে তৈরি করতো, কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? শুভেন্দু অধিকারী এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের। পশ্চিমবঙ্গের সবচেয়ে বিতর্কিত এবং উগ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আদর্শ, ব্যক্তিগত এবং পেশাগত যোগ্যতা নিয়েও নানান বিতর্ক রয়েছে। কখনো মমতা ব্যানার্জির দল, কখনো বাম দল, আবার কখনো উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। এক এক সময় এক এক দলে জায়গা বদল করেছেন শুভেন্দু অধিকারী, আর তার অপেশাদার বক্তব্য নিয়েও নানান বিতর্ক রয়েছে। এমন একজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার মাত্র 15 দিনের মধ্যেই রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে। তারা বলছে তারা ভুল মানুষকে নির্বাচিত করেছেন। সাধারণ মানুষের মনের এই ক্ষোভ এখন ভয় ধরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকেও। দর্শক, শুভেন্দু অধিকারী পদত্যাগ চান কারা কারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট এবং সত্য খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।